অসুখী একজন কবিতার দ্বিতীয় পর্বের আলোচনায় সমস্ত শিক্ষার্থী বন্ধুকে স্বাগত জানাই। প্রথম পর্বের আলোচনাটি যারা দেখনি তারা ভিডিওর ওয়াচ বক্সে গিয়ে, ওয়াচ লিস্টে গিয়ে, প্লে লিস্টে গিয়ে প্রথম পর্বের ভিডিওতে যে আলোচনা করা হয়েছে সেটি দেখে নিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে, তোমার সামান্যতম উপকারে এলে ভিডিওটি লাইক করে দিও, শেয়ার করে দিও এবং বন্ধুরা যাতে এই ভিডিওটি দেখে কবিতাটি মানে গুলো বুঝতে পারে, অর্থ বুঝতে পারে, ব্যাখ্যা বুঝতে পারে, সেই বিষয়টাতে সাহায্য করো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। এর আগের ভিডিওতে আমাদের আলোচনা যেখানে শেষ হয়েছিল সেটি হচ্ছে যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কবি চলে গেছেন নিজের দেশ, নিজের প্রিয় জন্মভূমিকে ছেড়ে। সময়ের সঙ্গে সঙ্গে সবাই আস্তে আস্তে কবিকে ভুলতে শুরু করেছে। নিজের নিজের কর্মব্যস্ততাময় জীবনে প্রত্যেকে নিজের নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এর ফলে আস্তে আস্তে কবির যে চলে যাওয়া, কবির যে প্রভাব, সেই প্রভাব আস্তে আস্তে দেশ থেকে, মানুষের মন থেকে মুছে যেতে শুরু করেছে। এর পরের অংশে কি আছে, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। পরপর পাথরের মতো অর্থাৎ পাথর জিনিসটি এখানে কি, বা একে এখানে কোন বিষয়টিকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে? অসুখী একজন কবিতার কথক তার প্রিয় নারী, তার প্রিয় স্বদেশ মাকে প্রতীক্ষায় রেখে চলে গেছেন, অপেক্ষায় রেখে চলে গেছেন, কারণ তিনি বলে যাননি তিনি কোথায় যাচ্ছেন বা আদৌ কবে ফিরে আসবেন কিনা। তো তার এই যে ফিরে আসা, সন্তানের এই যে ফেরার অপেক্ষা, যতদিন পর্যন্ত না তিনি ফিরে আসছেন, 1 বছর 2 বছর, যত বছর তিনি ফিরে আসছেন না বা আসবেন না, সেই তার ফেরার অপেক্ষার বছরগুলোই কিন্তু এখানে পাথরের মতো শক্ত। সন্তানের অভাবে মায়ের একটা মুহূর্তও কাটতে চায় না। স্বাভাবিকভাবে নিজের প্রিয় দেশ, নিজের প্রিয় মাতৃভূমি, নিজের প্রিয় জন্মভূমি, একে ছেড়ে কবি যতদিন থাকবেন তার সেই প্রিয় সন্তানের যে বিচ্ছেদ বেদনা, সেই বিচ্ছেদ বেদনাটি এখানে জন্মভূমি মায়ের কাছে মনে হয়েছে এক একটা বছরের মতো। আর পাথরের মতো তুলনা করার বা পাথরের মতো বলার কারণ কি না, এইখানে অপেক্ষার যে বছরগুলি, যিনি অপেক্ষা করছেন তার কাছে পাথরের মতোই ভারী মনে হয়েছে। কারণ পাথরের মতোই তার কিন্তু কোনো ক্ষয় নেই, এই প্রতীক্ষার কোনো ক্ষয় নেই, অর্থাৎ প্রতীক্ষা কম হচ্ছে না। যতদিন পর্যন্ত না প্রিয় সন্তান মায়ের কাছে ফিরে আসছেন ততদিন পর্যন্ত এই প্রতীক্ষার কিন্তু অবসান নেই। তাই পাথরের মতোই মাথার উপর থেকে নেমে আসতে লাগলো বছরগুলি। একটা দিন গেল, একটা মাস গেল, একটা বছর গেল, এইভাবে পাথরের মতো আস্তে আস্তে সেই দিন, সেই বছর কিন্তু নেমে আসতে থাকলো। কিন্তু তাও সন্তানের অপেক্ষায়, প্রিয় মানুষের অপেক্ষায় দেশমাতার অবসান, তার যে প্রতীক্ষার অবসান, সেটা নিরসন হলো না, অবসান ঘটলো, মানে শেষ হলো না। এবং কথকের ফিরে আসার অপেক্ষায় দরজায় তার যে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি, অর্থাৎ মাতৃভূমি, বিচ্ছেদ বেদনায় ভারাক্রান্ত হলেন। দীর্ঘদিন ধরে নিজের সন্তানকে তিনি কাছে পাননি, স্বাভাবিকভাবে তার মন খারাপ হয়ে গেছে। এবং এই যে বেদনা ভার, এই অন্তহীন প্রতীক্ষা, এই বিষয়গুলোকে বোঝাতেই বছরগুলিকে এখানে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ পাথর যেমন ভারী, তার যেমন কোনো ক্ষয় নেই, এই বেদনা ভারাক্রান্ত এবং অন্তহীন প্রতীক্ষার যে বছর, সেই বছরগুলিও হচ্ছে পাথরের মতো অক্ষয় এবং পাথরের মতো ভারী। সেই কারণের জন্যই কিন্তু এখানে বছরগুলোকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরের অংশে, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশুরা আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ তার আগে বলে রাখি যে এই যে পাথরগুলো যে নেমে এলো, এই পাথরগুলো কিভাবে এবং কেন নেমে এলো, তো বলা হচ্ছে যে বছরগুলো নেমে এলো তার মাথার উপরে। পাহাড়ে যেমন ধস নামে, তখন একটার পর একটা পাথর নেমে আসে, এইভাবেই কিন্তু কথকের ফেরার অপেক্ষায় সেই বছরগুলি নেমে এলো। কারণ গৃহযুদ্ধে অংশ নেওয়ার জন্য কথক চলে গেছেন তার নিজের লক্ষ্যে, সেই গৃহযুদ্ধের অংশীদার হতে, এবং অপেক্ষায় তার প্রিয় নারীকে, তার স্বদেশ ভূমিকে দাঁড় করিয়ে রেখে গেছেন। কিন্তু তার ফিরে আসার না আসা, এই যে বিচ্ছেদ বেদনা এবং অন্তহীন যে প্রতীক্ষা, তার ফলে কিন্তু পাথরের মতোই যে বিষয়টা বলা হলো, সেই বছরগুলি নেমে এসছে। তারপর যুদ্ধ এলো। তো এই যুদ্ধ কিভাবে এসেছে, বা এখানে যে কবি বলছেন যে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, যুদ্ধকে তিনি এখানে রক্তের আগ্নেয় পাহাড়ের মতোই বা বললেন কেন না? যুদ্ধ যখন হয়, সেই যুদ্ধের মধ্যে রক্তক্ষয় অবধারিত, অর্থাৎ রক্তপাত হবেই। বিনা রক্তপাতে আজ পর্যন্ত প্রায় কোনো যুদ্ধই হয়তো শেষ হয়নি।
তো এইখানে যুদ্ধকে কবি রক্তের আগ্নেয় পাহাড় বললেন, কারণ যুদ্ধে রক্তপাত নিশ্চিত অবধারিত হবেই। যুদ্ধে বিপক্ষকে আঘাত হানতে নানা ধরনের অস্ত্র প্রয়োগ করা হয়, যার ফলে এই রক্তপাত ও প্রাণহানি ঘটে। কিন্তু অন্যদিকে আবার এই যুদ্ধই জনজীবনে, মানুষের জীবনে, সমাজ জীবনে, দেশের মধ্যে পাহাড় প্রমাণ বিপর্যয় নিয়ে আসে। মৃত্যু হয়, ক্ষয়ক্ষতি হয়, দেশের মূল্যবৃদ্ধি হয়, মানুষের দৈনন্দিন রুটি রুজির জায়গাতে আঘাত আসে। এইভাবে কিন্তু দেশের মধ্যে বিভিন্ন রকমের বিপর্যয় নেমে আসে। তো আগ্নেয়গিরি থেকে যেমন বিস্ফোরণ হয়, তার যখন যে জ্বলন্ত পাথর অর্থাৎ আগ্নেয়গিরির যে লাভা, যে লাভা কিন্তু গড়িয়ে পড়ে জঙ্গলে, এবং তা কিন্তু সমতল ভূমিতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। যখন যেখানে কোনো রকম কোনো বিপর্যয় ঘটে এই ধরনের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, তখন কিন্তু সমতল ভূমি, বনভূমি যা কিছু থাকে না কেন সেখানে আগুন ধরে যায়। ঠিক একই রকমভাবেই ভয়াবহ যুদ্ধের যে আঁচ, যুদ্ধ যখন দেশের মধ্যে লাগে তখন সেই আঁচে কিন্তু জনপদও ধ্বংস হয়ে যায়। কবিতার প্রথম অংশ আলোচনায় আমরা দেখেছি ঘর উড়ে গেছে, শিশুদের সব শবদেহ ছড়িয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষ আশ্রয়হীন হয়ে গেছে। তো এই সব কিছুই হচ্ছে সেই জনপদের উপরে একটা আঘাত। তো যুদ্ধের এই আগুন নিরীহ মানুষ, শান্ত স্বাভাবিক তাদের যে জনজীবন, সেই জনজীবনকে গ্রাস করে, ভস্মীভূত করে দেয়, রক্তাক্ত করে দেয় তাদের দৈনন্দিন জীবনকে। মানুষের আশা, স্বপ্ন, প্রেম, ভালোবাসা, নীতি, নৈতিকতা সমস্ত কিছুই আস্তে আস্তে সেই যুদ্ধের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এবং যুদ্ধের এই যে অভিঘাত, যুদ্ধের এই যে নৃশংসতা, যুদ্ধের এই যে জনজীবনের প্রভাব, এই সমস্ত কিছুকেই এখানে কিন্তু রক্তের আগ্নেয় পাহাড়ের মতো বলে মনে করা হচ্ছে। এবং এতে কিন্তু সব থেকে বেশি বিপন্ন, সব থেকে বেশি বিপর্যস্ত হয়েছে সাধারণ মানুষের জীবন। কারণ শিশুদেরকে খুন হতে হয়েছে, ভবিষ্যৎ স্বপ্নকে গলা টিপে আত্মহত্যা করতে হয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, সমতল জুড়ে ছড়িয়ে পড়েছে সেই যুদ্ধের ভয়াবহ আগুন। এইভাবে মানুষের যে নিশ্চিন্ত জীবনযাপন ছিল, সেই নিশ্চিন্ত জীবনযাপনও কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। স্বাভাবিকভাবে মানুষও কিন্তু আর দীর্ঘদিন ধরে তার যে স্বপ্ন, সে স্বপ্ন নিয়ে আর কিন্তু বেশি দিন সে থাকতে পারেনি। তো যুদ্ধের এই যে অভিঘাত, মানুষের দৈনন্দিন জীবনে যুদ্ধের এই যে প্রভাব, এই প্রভাবের জায়গাটাকে কিন্তু এখানে রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে কি বলছেন, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তো এখানে শিশু ও বাড়ি বলতে কি বোঝানো হচ্ছে, আর তারা খুনই বা কেন হলো? এখানে শিশু এবং বাড়ি কথা দুটির আক্ষরিক অর্থ যেমন হচ্ছে যে শিশু এবং বাড়ি আমাদের ঘর বাড়ি থাকার জায়গা, আবার এর কিন্তু একটা গভীর অর্থ আছে। এখানে শিশু বলতে কবি বোঝাতে চাইছেন পরবর্তী প্রজন্মকে, যারা যে কোনো স্বদেশের সম্পদ এবং সরল ও নিষ্পাপ মানবতার প্রতীক। কারণ আজকে যে শিশু, কালকে সে একজন ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হবে। সেই নাগরিক যদি ডাক্তার হয় তাহলে সে চিকিৎসার মাধ্যমে দেশের সেবা করবে, যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে দেশের উন্নতির জন্য সে ব্রিজ বানাবে, রাস্তা বানাবে, যদি শিক্ষক হয় তাহলে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সে শিক্ষায় শিক্ষিত করবে। এইভাবেই কিন্তু শিশুর মধ্যে ভবিষ্যৎ প্রজন্ম লুকিয়ে থাকে, আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা সমস্ত কিছুই লুকিয়ে থাকে। এবং তারা হচ্ছে সরল ও নিষ্পাপ মানবতার প্রতীক। তাদের মনের মধ্যে কোনো পাপ নেই, সহজ সরল মনে তাদেরকে যেটাই বোঝানো হয় সেটাই তারা বুঝতে পারে। তো শিশু শব্দের মাধ্যমে এই বিষয়গুলোকে তিনি ইঙ্গিত করেছেন। পরিবার, আশ্রয়, নিশ্চিন্ত নিরাপত্তা, এই সমস্ত কিছুর মাধ্যমেই এই সমস্ত কিছুকে তিনি বাড়ি শব্দটির মাধ্যমে রূপকায়িত করেছেন। যে বাড়ি হলো আমাদের শান্তি এবং মানব সম্পর্কের বন্ধনের একটা জায়গা। একটা বাড়ির মধ্যে অনেক পরিবার থাকে, সেই পরিবারের একে অপরের সঙ্গে মধুর সম্পর্ক থাকে, সুন্দর সম্পর্ক থাকে, এবং সারা দিনের শেষে কাজকর্ম সেরে আমাদের সে নিশ্চিন্ত আশ্রয়, সেই বাড়ির মধ্যে এসে আমরা আশ্রয় নিই। তো সেই কারণের জন্য বাড়ি হচ্ছে এখানে শান্তি এবং মানব বন্ধনের, যে মানব সম্পর্কের, সুন্দর সম্পর্কের যে বন্ধন, সেই বন্ধনের প্রতীক। তো এখন তাদের খুন হওয়ার কারণ কি না, চিলির যে গৃহযুদ্ধ, যে গৃহযুদ্ধের প্রেক্ষাপট বা যে গৃহযুদ্ধের কথাই কবিতাটির মধ্যে কবি বলতে চেয়েছেন, সেই গৃহযুদ্ধের বিভৎসতায় কিন্তু শিশু এবং বাড়ি প্রত্যেকেই, শিশুরা খুন হয়েছিলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং মানুষজন নিরাপত্তাহীন হয়ে গেছিলেন, নিরাশ্রয় হয়ে গেছিলেন। যুদ্ধের গ্রাসে হাজার হাজার শিশু যেমন মারা গিয়েছিল, ঠিক তেমনি হয়ে গিয়েছিল শত শত ঘরবাড়ি ধ্বংস, মানুষ নিরাশ্রয় হয়ে গিয়েছিল, যাযাবরের মতো জীবনযাপন করেছিল। এই কারণের জন্যই লেখক কিন্তু কবি এখানে বলছেন যে শিশু আর বাড়িরা খুন হলো, অর্থাৎ শিশুরা, ভবিষ্যৎ প্রজন্ম মারা গেল, ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নষ্ট হয়ে গেল, আর মানুষ নিরাশ্রয় হয়ে গেল। সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে কার বা কাদের মৃত্যু হয়নি, বা মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে, আমাদের আলোচনা হয়েছে যে এখানে মেয়ে হলেন কবির দেশমাতা, কবির জন্মভূমি মা, কবির প্রিয় জন্মভূমি। কিন্তু তার মৃত্যু না হওয়ার কারণ কি, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন
না, যুদ্ধের বিভৎসতায় অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিলেও, নিষ্পাপ শিশুরা যুদ্ধের গ্রাস থেকে নিস্তার না পেলেও, সর্বগ্রাসী যুদ্ধের ধ্বংস কিন্তু কবির প্রিয় স্বদেশ ধ্বংস হয়ে গেলেও, অসংখ্য শিশুর মৃত্যু, অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হলেও সেই মেয়েটি অর্থাৎ কথকের মানে কবির ফেরার প্রতীক্ষায় যিনি প্রহর গুনছিলেন তার কিন্তু মৃত্যু হয়নি। শিশুরা মারা গেছে, বাড়ি ঘর জ্বলে গেছে, মানুষ নিরাশ্রয় হয়ে গেছে, কিন্তু কবির প্রতীক্ষায় থাকা সেই মেয়েটির কিন্তু মৃত্যু হয়নি। কেন না, তার কারণ হচ্ছে সে শুধু দরজায় কথকের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ে মাত্র নয়। এখানে তিনি কোনো শারীরিক অস্তিত্বশীল মেয়ে নয়। দরজায় যিনি যার জন্য কবি মানে দরজায় যিনি কবির ফেরার প্রতীক্ষায় দাঁড়িয়েছিলেন, তাহলে তিনি কে? তিনি হচ্ছেন কবির মাতৃভূমি, এবং এই মাতৃভূমি হচ্ছেন মানবতার প্রতীক। মানবতার্থে এই দেশের মধ্যে সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতির মানুষ একসঙ্গে মিলেমিশে নিজেদের সুখ দুঃখ ভাগ করে সুখে শান্তিতে নিশ্চিন্তে বসবাস করে। সেই কারণের জন্যই এই নারী হচ্ছে আসলে কবির প্রিয় জন্মভূমি, মানবতার প্রতীক, মানবতার মন্ত্রে যিনি মানুষকে উদ্বুদ্ধ করেন। এবং এই কারণের জন্যে স্বদেশপ্রেম ও মানবতার কিন্তু কোনোদিন মৃত্যু হয় না। শারীরিকভাবে আমাদের হয়তো মৃত্যু হয়, আমাদের যারা মহাপুরুষ ছিলেন, আমাদের যারা দেশপ্রেমিক ছিলেন, শারীরিকভাবে হয়তো তাদের মৃত্যু হয়েছে, কিন্তু তারা যে স্বদেশপ্রেম, যে মানবতার বাণী দেশবাসীর মধ্যে গেঁথে দিয়ে গেছেন, সেটি কিন্তু আজও অমর এবং অক্ষয় হয়ে আছে। এই কারণের জন্যই আজও পর্যন্ত আমরা তাদেরকে স্মরণ করি। এখানে সেই মেয়েটির মৃত্যু না হওয়ার মূল কারণই হচ্ছে এটা, যে তিনি হচ্ছেন স্বদেশপ্রেম এবং মানবতার প্রতীক, যার কিন্তু কোনোদিন মৃত্যু হয় না। এবং যুদ্ধের সমাপ্তিতে সে হচ্ছে জেগে থাকা নূতন দিনের স্বপ্ন। আজকে খারাপ সময় আছে, কালকে ভালো সময় আসবে। আজকে যুদ্ধ হচ্ছে, কালকে যুদ্ধ শেষে নতুন সূর্যোদয় হবে, যুদ্ধ শেষে শান্তি প্রতিষ্ঠা হবে। তো এই যুদ্ধের সমাপ্তির পর যে নতুন দিনের স্বপ্ন আমরা দেখি, আসলে এই মেয়েটি হচ্ছে সেই নতুন দিনের দেখা স্বপ্নের প্রতীক। সেই কারণের জন্যই এই মেয়েটির কিন্তু মৃত্যু হয়নি, এই মেয়েটি কিন্তু অমর। তারপরের অংশে কি বলছে? সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। আগুন কেন ধরে গেল? না, আগুন ধরে গেল কারণ যুদ্ধ লেগেছে। যুদ্ধ মানে রক্তপাত, গোলা বারুদের আগুন। যুদ্ধের সর্বগ্রাসী যে রূপ, সে রূপ সমস্ত কিছুকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। স্বাভাবিকভাবে সমস্ত সমতল ভূমিতে আগুন ধরে গেছে। শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তো এখানে শান্ত হলুদ দেবতা মানে কি? দেবতাদের শান্ত হলুদ বলার কারণ কি না, আলোচ্য মানে অসুখী একজন কবিতার আলোচ্য অংশে শান্ত হলুদ এই বিশেষণের মাধ্যমে কবি কিন্তু আসলে দেবতাদেরকে বিদ্রুপ করেছেন, মানে ঠাট্টা করেছেন। কেন না, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন আলোচনায় দেখেছি, বা আমাদের প্রচলিত যে আমাদের সমাজ ব্যবস্থা আছে তার মধ্যেও দেখেছি, যে আগুন যখন কোনো জায়গাতে লাগে, তখন সেই আগুনকে যদি আমরা না নেভাই, তাহলে কিন্তু সেই আগুনের সর্বগ্রাসী রূপ এক জায়গা থেকে দু জায়গায়, একটা বাড়ি থেকে দুটো বাড়ি, দুটো বাড়ি থেকে 10টা বাড়ি কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। সেই কারণের জন্যই যখনই কোনো জায়গাতে আগুন লাগে, সেই আগুন লাগলে কিন্তু প্রথমে তাকে নেভানোর চেষ্টা করা হয়। কারণ আগুন জানে না কোনটা গৃহস্থের বাড়ি, কোনটা মন্দির, কোনটা দেবতাদের বাড়ি। তার কাছে গৃহস্থের বাড়িও যা, দেবতার বাড়িও তাই। গৃহস্থের বাড়িতে যদি আগুন লাগে, তার পাশে যদি মন্দির থাকে, সেই মন্দিরে আগুন লাগতে বাধ্য, যদি আগুন না নেভানো হয়। তো সেই কারণের জন্যই যুদ্ধের ভয়াবহতা থেকে, যেহেতু দেবতারা মানুষকে বাঁচাতে পারেনি, প্রত্যেকেরই নিজের নিজের উপাস্য দেবতা আছে, যুদ্ধের প্রেক্ষাপটে প্রত্যেকে নিজের নিজের উপাস্য দেবতাকে স্মরণ করেছে, ডেকেছে, কিন্তু যুদ্ধের ভয়াবহতা থেকে দেবতারা তাদের ভক্তদের বাঁচাতে পারেনি, বরং তারা মন্দির থেকে ছিটকে পড়ে গেছে। কারণ যুদ্ধের গোলা এসে যখন মন্দিরের আঘাত করেছে, মন্দিরও ধ্বংস হয়ে গেছে, মন্দির থেকে দেবতারাও নিশ্চিহ্ন হয়ে গেছেন। তাদের এই যে শান্ত স্বভাব, অর্থাৎ যুদ্ধের অশান্তিকে রোধ করতে না পারা, এই বিষয়টা কিন্তু মানুষের মনে তাদের সম্পর্কে যে শ্রদ্ধার জায়গাটা ছিল, সেই শ্রদ্ধার জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। নিজেদের দেবতার প্রতিনিধি বলে মনে করা যে ধর্মগুরু যারা ছিলেন, যারা নিজেদেরকে দেবতার প্রতিনিধি হিসেবে প্রমাণ করতেন বা মানুষের কাছে বলতেন, সেই সমস্ত ধর্মবিশ্বাসে যারা আটকে পড়েন, তারা কিন্তু আস্তে আস্তে পুরাতন এবং প্রাচীনপন্থী হয়ে গেছেন। তাদের চিন্তা চেতনাও জীর্ণ হয়ে গেছে। মানুষজনকে তারা বেশি দিনের ভুল বুঝিয়ে রাখতে পারেনি। দেবতার কৃপা প্রার্থী হয়ে মানুষকে তারা বেশি দিন আর বাঁচিয়ে রাখতে পারেনি। তো হাজার বছরের এই যে পুরনো ধ্যান ধারণা নিয়ে যারা স্বপ্ন দেখতো যে শান্তি আসবে, সেই সমস্ত শান্ত হলুদ বলে যে দেবতা বা রক্ষণশীল ধর্মীয় মোহতে যারা আক্রান্ত, সেই সমস্ত মানুষদেরকে এখানে ইঙ্গিত করা হয়েছে শান্ত হলুদ দেবতা। অর্থাৎ
দেবতার ভয় দেখিয়ে যারা মানুষজনকে শোষণ করত, নিজেদেরকে দেবতার প্রতিনিধি বলে যারা মানুষের ওপর অত্যাচার চালাতো, যুদ্ধের অভিঘাত, যুদ্ধের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে সেই সমস্ত ধর্মের পুরোহিতরাও নিজেদেরকে রক্ষা করতে পারেনি। তাদের ভাবনাগুলোও ছিল প্রাচীনপন্থী, আধুনিক ভাবনার সঙ্গে তাদের কোনো মানে চিন্তা ভাবনার মিল ছিল না। এইভাবেই এই প্রাচীনপন্থী মানুষদেরকেই কবি কিন্তু এখানে শান্ত হলুদ দেবতা বলছেন, যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। এখানে ধ্যান মানে হচ্ছে কুসংস্কারের মধ্যে ডুবে থাকা, এবং তারাও উল্টে পড়লো, মন্দির থেকে টুকরো টুকরো হয়। অর্থাৎ তাদের ভাবনার জায়গাটাও মানুষের মনের মধ্যে দীর্ঘদিন ধরে যে ভুলভাল বুঝিয়ে তারা রেখেছিল, সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করলো। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে কবির যে শান্ত সমাহিত যে জীবন, সেই শান্ত সমাহিত জীবনের যে জায়গাটি আছে, সেই জায়গাটি আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। কারণ যুদ্ধের অভিঘাত সব জায়গাকেই নষ্ট করেছে। কবির প্রিয় বারান্দা, তার নিজের বাড়ি, সেই বারান্দার সঙ্গে জড়িয়ে থাকা কবির ব্যক্তিগত অনেক স্মৃতি, নিবিড় অকৃত্রিম ভালোবাসার যে বন্ধন, যুদ্ধের করাল গ্রাস কিন্তু সব কিছুকেই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। যুদ্ধের সমস্ত মানে যে কুপ্রভাব, সেই কুপ্রভাবের হাত থেকে কিন্তু কবির নিজের বাড়িও রক্ষা পাননি। তো কবিতাটির দ্বিতীয় পর্বের আলোচনা এই পর্যন্তই থাকলো। বাকি যে অংশটুকু থাকলো, সেই অংশটুকু নিয়ে আমাদের তৃতীয় পর্বের আলোচনা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং এই ধরনের আলোচনামূলক ভিডিও যাতে ভবিষ্যতে আরও তোমাদের উপকারে আসতে পারে, সেই জন্যই চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো।